প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। অনলাইন কেমিস্ট্রি ক্লাসে তোমাদের স্বাগতম। আমরা দ্বাদশ শ্রেণীর যে সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হয়েছে সেই সংক্ষিপ্ত সিলেবাসের উপর ভিত্তি করে আমরা প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের গুণগত রসায়নের বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। আমাদের দ্বাদশ শ্রেণীর সিলেবাস আমরা শেষ করে ফেলেছি, তো রিভিশন পর্বে আমরা এখন আছি। তো গুণগত রসায়নের যে জিনিসটা আমাদের এখানে আমরা এখানে শর্ট সিলেবাসের মধ্যে রাদারফোর্ডের পরমাণু মডেল, বোর পরমাণু মডেল, তারপরে বোর পরমাণু মডেলের সাহায্যে ব্যাসার্ধ নির্ণয়, শক্তি নির্ণয়, কোয়ান্টাম সংখ্যা, পলির বর্জন নীতি, আব্বাউ নীতি, হুন্ডের নীতি, বিভিন্ন বর্ণালীতে যে সিরিজগুলো আছে, যে সিরিজগুলো লিম্যান, বামার, প্যাশন, ব্রাকেট, থার্ন সিরিজ, এই সিরিজগুলোর তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয়, শিখা পরীক্ষা আছে এবং আয়ন শনাক্তকরণ আছে। তো আমরা এই বিষয়গুলো আলোচনা এর আগেও করেছি। আমরা একটু মাঝে মাঝে যে বিষয়গুলো খুব টপিকস, যেমন আমাদের পরীক্ষায় আসে যে তড়িৎচুম্বকীয় বর্ণালীতে যে সিরিজগুলো পাওয়া যায়, লিম্যান, বামার, যেমন আমরা একটা বলি যে লিম্যান সিরিজ, আমরা বলেছি লিম্যান সিরিজ। লিম্যান সিরিজের ক্ষেত্রে আমরা N1 সমান 1 ধরি, আর N2 সমান হবে 2, 3, 4, 5, 6, 7, এটা আমরা ধরি। এখন 2 নম্বর হলো বামার সিরিজের ক্ষেত্রে আমরা ধরি, বামার সিরিজ যদি আমরা বলি তাহলে আমরা N1 এর মান হবে 2, তাহলে N2 মান হবে কত? 3, 4, 5, 6, 7। তারপরে আমরা আসছি প্যাশন সিরিজের ক্ষেত্রে আমরা যেটা বলেছি N1 সমান 3 হবে, তাহলে N2 সমান কি হবে? 4, 5, 6, 7। এরপরে আমরা আসছি ব্র্যাকেট সিরিজ। এই ব্র্যাকেট সিরিজের ক্ষেত্রে আমরা N1 সমান 4, তাহলে N2 সমান হবে কি? 5, 6, 7। এরপরে আসছে সর্বশেষ যে সিরিজটা আমাদের বইয়ে আছে সেটা হলো ফান্ড সিরিজ। এটা N1 সমান হলো 5, N2 সমান হলো 6, 7। এরপরে একটা হামফ্রেস সিরিজ আছে। তো আমরা এই হামফ্রেস সিরিজটা আমাদের মানে বইয়ে বলা আছে, কিন্তু হামফ্রেস সিরিজ সম্পর্কে আমাদের অত ব্যাখ্যা ব্যাপকভাবে দেয়া নেই। তো এখন এসের এই যে আমরা যে সিরিজগুলো তৈরি হয় কীভাবে, আমরা একটা জিনিস খেয়াল করে দেখি। ইলেকট্রন একটা পরমাণু নিউক্লিয়াস থেকে, নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন কক্ষপথে একটা করে ইলেকট্রন থাকে, বা বিভিন্ন ইলেকট্রন থাকে, বিভিন্ন সংখ্যক ইলেকট্রন থাকে। প্রথম কক্ষপথে 2টা থেকে, দ্বিতীয় কক্ষপথে 8টা, তৃতীয় 18টা, এরকম করে থাকে। তো আমরা যে ইলেকট্রনগুলো যখন শক্তি শোষণ করে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায়, এটাকে আমরা বলি ইলেকট্রনের ধাপান্তর। তো এখন নিম্ন শক্তি স্তর যদি উচ্চতে, এইটাকে আমরা বলি হলো শোষণ বর্ণালী। এই বর্ণালীটার নাম হলো শোষণ বর্ণালী। এই শোষণ বর্ণালীটা কিন্তু আমরা দেখতে পাই না, শোষণ বর্ণালীটা কালো বর্ণের হয়। আবার ইলেকট্রন যখন শক্তি শোষণ করে নিম্ন উচ্চ শক্তি, আবার শক্তি বিকিরণ করে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে ফিরে আসে, এই নিম্ন শক্তি স্তরে যখন ফিরে আসে তখন এই এইটাকে আমরা বলি বিকিরণ বর্ণালী। এবং বিকিরণ বর্ণালীটা আমরা বিভিন্ন ধরনের হয়। বিকিরণ বর্ণালী আমাদের অতি বেগুনি অঞ্চলে পাওয়া যায়। বিকিরণ বর্ণালীটা অতি বেগুনি হতে পারে, তারপরে দৃশ্যমান হতে পারে, আর অবলোহিত হতে পারে। এখন বিকিরণ বর্ণালী যেটা আমরা বলছি, তাই বিকিরণ বর্ণালী কখন হয়? যখন ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে শক্তি ছেড়ে দিয়ে নিম্ন শক্তি স্তরে পড়ে। এই যে শক্তি ছেড়ে দেয়, এই শক্তি ছেড়ে দেওয়াটা হলো বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের শক্তি শোষণ করে। সেটা হলো যদি অতিবেগুনি অঞ্চলের যদি তরঙ্গ দৈর্ঘ্য করে, তাহলে সেটা আমরা
তরঙ্গদৈর্ঘ্য যদি খুব অতিবেগুনি বামার সিরিজ, যেমন আমরা এখানে একটা বলতে পারি যে কথাটা বলি দরকার, সেটা হলো যে লিম্যান সিরিজের যে বর্ণালীগুলো এটা হলো অতিবেগুনি অঞ্চলে, আমরা এটাতে পাই অতিবেগুনি ইউভি অঞ্চলে এটাকে পাই। আর এটাকে আমরা মানে ভিজিবল যদি বলি, এটা হলো ভিজিবল দৃশ্যমান অঞ্চলে। আর এই তিনটা হলো তোমার আইআর অর্থাৎ ইনফ্রারেড, যেটাকে আমরা অবলোহিত বলছি। দেখো এখানে লিম্যান সিরিজ হলো ইউভি অঞ্চলে পাওয়া যায়, বামার সিরিজ দৃশ্যমান অঞ্চলে পাওয়া যায়, আর এই প্যাশন ব্র্যাকেট ফান এই তিনটে সিরিজ হলো অবলোহিত অঞ্চলে, যেটাকে আমরা আইআর বলি বা ইনফ্রারেড বলি। তাহলে ইনফ্রারেড অঞ্চলে এই তিনটা পাওয়া যায়। এখন একটা জিনিস আমাদের এখানে খেয়াল করা দরকার, সেটা হলো যে এই যে সিরিজগুলো যখন আমরা অঙ্ক করি তখন বামার সিরিজ লিম্যান সিরিজের তৃতীয় রেখার তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এখন দেখো তৃতীয় রেখাটা আমরা কিভাবে পড়ি, যদি 2 থেকে 1-এ আসে এটা হলো প্রথম রেখা, যদি 3 থেকে 1-এ আসে তাহলে এটা হলো দ্বিতীয় রেখা, যদি 4 থেকে 1-এ আসে এটা হবে তৃতীয় রেখা। তাহলে আমরা এই যে তৃতীয় রেখার যদি তৃতীয় রেখা বলে তাহলে লিম্যান সিরিজের ক্ষেত্রে তাহলে N1 এর মান 1 হবে আর N2 এর মান কত 4 হবে। তো আমরা এই যে জিনিসগুলো আমরা দেখছি, তাহলে আমরা বামার সিরিজের যদি দ্বিতীয় রেখার তরঙ্গ দৈর্ঘ্য বলে তাহলে বামার সিরিজের ক্ষেত্রে দেখো 3 থেকে যদি 2-এ আসে তাহলে প্রথম রেখা, তাহলে 4 থেকে যদি 2-এ আসে তাহলে দ্বিতীয় রেখা, যদি 5 থেকে যদি 2-এ আসে তাহলে তৃতীয় রেখা, 6 থেকে যদি 2-এ আসে তাহলে বামার সিরিজের তৃতীয় রেখার তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করে। এখন তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয়ের ক্ষেত্রে আমরা যে জিনিসটা খেয়াল করি সেটা হল, দেখো আমরা এই যে সিরিজের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয়ের আমরা একটা সমীকরণ জানি, 1/λ সমান RH 1/n1² বিয়োগ 1/n2²। n1 হলো তোমার নিম্ন শক্তি স্তরের যে স্তরের সংখ্যা, আর n2 হলো উচ্চ শক্তি স্তরের সংখ্যা। তো ইলেকট্রন নিচ থেকে উপরে যাক আর উপর থেকে নিচে আসুক, সেটা হলো যে N1 নিচেরটা হবে, N2 উপরেরটা হবে, এটা আমরা জানি। এখন দেখো যদি আমার লিম্যান সিরিজের যদি তৃতীয় রেখার বলে, আমরা যদি এখানে একটা প্রশ্ন আমরা লিখতে পারি যে লিম্যান সিরিজের, দেখো লিম্যান সিরিজের তৃতীয় রেখার দৈর্ঘ্য নির্ণয় করো, তৃতীয় রেখার তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো তাহলে লিম্যান সিরিজের তৃতীয় রেখা তরঙ্গ দৈর্ঘ্য যদি, লিম্যান সিরিজ মানে কি N1 সমান 1, এটা আমার কনস্ট্যান্ট। এখন তৃতীয় রেখা যদি বলে তাহলে N2 সমান কত, N2 সমান হবে, N2 সমান আমরা 1 যোগ 3। 1 কেন, যে লিম্যান সিরিজের 1 আর যে রেখা কত তৃতীয়, তাহলে 3 যোগ 1 তাহলে এটা 4। দেখো আমরা এখানে দেখো এই যে 2 থেকে 1-এ আসলে প্রথম রেখা, 3 থেকে 1-এ আসলে দ্বিতীয় রেখা, 4 থেকে 1-এ আসলে তৃতীয় রেখা। তাহলে দেখো n এর মান আমরা N2 মান, এখন N1 আর N2-র মান এবং এই সমীকরণে বসাই এবং রিডবার্ড ধ্রুবকের মান যদি আমরা বসাই দেই তাহলে 10, 96, 78 পার সেন্টিমিটার, এই মানটা যদি বসাই তাহলে তরঙ্গ দৈর্ঘ্য সেন্টিমিটারে আসবে। তরঙ্গ দৈর্ঘ্যের মান সেন্টিমিটারে, ওটাকে 100 দিয়ে যদি আমরা ভাগ করি মিটারে আসবে, আর 10⁹ দিয়ে যদি গুণ করি তাহলে ন্যানোমিটারে আসবে। তাহলে আমি এই ধরনের যে লিম্যান বলো, বামার বলো, প্যাশন ব্র্যাকেট ফান সব সিরিজের ক্ষেত্রেই আমরা তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো। তো আমরা এই যে তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয়ের যে সূত্রটা, এটাকে আমরা এই 1/λ আমরা কম্পন সংখ্যা বলি। কম্পন সংখ্যা = নিউ বার, এটাকে আমরা কম্পন সংখ্যা, আর λ হলো তরঙ্গ সংখ্যা, এটা হলো কম্পন সংখ্যা। বা তাহলে কম্পন সংখ্যা যদি আমরা নির্ণয় করতে নিউ বার = 1/λ, তাহলে আমরা এখানে 1/λ মান যেটাই বের হবে সেইটাই হলো তরঙ্গ সংখ্যার মান বের হবে। তাহলে আমরা এভাবে করতে পারি। আচ্ছা, আমরা এই যে সমীকরণটা এর আগে লিখলাম আমরা 1/λ সমান RH 1/n1² N2², এখানে কিন্তু RHটা একটা কনস্ট্যান্ট। তাহলে কনস্ট্যান্টকে যদি আমরা উঠাই দিই তাহলে 1/λ সমানুপাতিক 1/n1², 1/n2²। এখন যে কোনো সিরিজের ক্ষেত্রে আমার N1টা কিন্তু কনস্ট্যান্ট, আর এই N1 এবং N2 এটা কি দুইটা বর্গের অন্তর।
তো যে কোনো সিরিজের ক্ষেত্রে n1 যদি কনস্ট্যান্ট হয় তাহলে এটাও কনস্ট্যান্ট, তাহলে 1/λ সমানুপাতিক 1/-n2 স্কোয়ার। তাহলে এটাকে যদি আমরা তাহলে আমরা করতে পারি কি লামডা সমানুপাতিক কি -n2 স্কোয়ার। এখন লামডা যদি আমরা সরাই ফেলি, এটা মাইনাস সাইনের কারণে এটা ব্যস্তানুপাতিক। তার মানে কি আমরা এখানে লিখতে পারি লামডা যদি ম্যাক্সিমাম হয়, এইটা ব্যস্তানুপাতিক মানে কি এইটা ম্যাক্সিমাম হলে এইটা মিনিমাম হবে, এইটা যদি মিনিমাম হয় তাহলে এটা ম্যাক্সিমাম হবে। তাহলে আমরা লামডা ম্যাক্সিমাম হলে n2 মিনিমাম হবে। আবার লামডা যদি মিনিমাম হয় তাহলে n2 কি ম্যাক্সিমাম হবে। তো এই যে একটা জিনিস, এই ক্যালকুলেশনটা আমাদের ক্ষেত্রে আমাদেরকে যেহেতু 1/λ 1/n1 স্কোয়ার -1, এটা একটা দুইটা বর্গের অন্তর। এই দুইটা বর্গের অন্তর সেহেতু এখানে n1 এর মানটা কনস্ট্যান্ট। যে কোনো সিরিজের ক্ষেত্রে লিম্যানের ক্ষেত্রে n1 এর মান কনস্ট্যান্ট, বামারের ক্ষেত্রে n1 এর মান কনস্ট্যান্ট, প্যাশনের ক্ষেত্রে n1 এর মান কনস্ট্যান্ট, ব্র্যাকেটের ক্ষেত্রে n1 এর মান কনস্ট্যান্ট, ফান্ড সিরিজের ক্ষেত্রে n1। তাহলে আমার ভেরিয়েবল হলো n2। তাহলে এটাও যদি কনস্ট্যান্ট হয় তাহলে এটা কনস্ট্যান্টের মধ্যে যদি আমরা ঢুকাই দিই সমানুপাতিক 1/n1 স্কোয়ার, তাহলে আমরা উঠাই দিলে এখন এই জায়গাটা থেকে তাহলে লামডা এবং n2 কি ব্যস্তানুপাতিক। এখন আমরা যদি বলি যে আমরা যদি একটু ক্যালকুলেশন করি তাহলে আমরা একটু দেখতে পাই কি সিরিজের সর্বোচ্চ রেখার তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো, রেখার তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, এখন দেখো বামার সিরিজ যদি বলে তাহলে n1 এর মান এখানে 2, কিন্তু সর্বোচ্চ রেখার তরঙ্গ দৈর্ঘ্য যদি সর্বোচ্চ রেখা তাহলে n2 এর মান কত হবে। এখন এখানে বলে যদি লামডা n2 হবে মিনিমাম, তাহলে বামার সিরিজের ক্ষেত্রে n2 মিনিমাম কোনটা, এইটাই n2 এর 3, তাহলে n2 সমান কত 3। তাহলে এখন এই n1 এর মান 2 এবং n2 এর মান যদি 3 বসাই তাহলে এই সমীকরণে RH এর মান বসালাম, n1 এর মান 2 বসালাম, n2 এর মান 3 বসে ক্যালকুলেশন করে যেটা পাবো সেটাই বামার সিরিজের সর্বোচ্চ রেখার তরঙ্গ দৈর্ঘ্য। এখন যদি তরঙ্গ দৈর্ঘ্য যদি সর্বোচ্চ রেখার তরঙ্গ সর্বোচ্চ কি তরঙ্গ সংখ্যা নির্ণয় করো, সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা যদি নির্ণয় করতে বলে তাহলে 1/λটাই হলো কি তরঙ্গ সংখ্যা। তার মানে কি সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা বের করতে গেলে n2 কি হতে হবে, মিনিমাম হতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এই যে এখন আমি এখানে বামার সিরিজের সর্বনিম্ন যদি আমি বলি, দেখো বামার সিরিজের সর্বনিম্ন রেখা তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। এখন বামার সিরিজের দেখো যদি সর্বনিম্ন যদি হয় তাহলে এখানে লামডাটা মিনিমাম, n2 ম্যাক্সিমাম। n2 ম্যাক্সিমাম বলতে n2 কি ইনফিনিটি, এখানে n2টা কি ইনফিনিটি। কারণ আমরা 2 3 4 5 6 7 পর্যন্ত জানি, কিন্তু আসলে ইলেকট্রনটা কোন ইয়াতে আছে, স্তরে আছে এটা কিন্তু। তাহলে আমরা n2টাকে ইনফিনিটি ধরি, তাহলে n1 এর মান 1 এবং n2 এর মান যদি ইনফিনিটি বসাই তাহলে এখানে বসে RH এর মান বসাইলে আমরা সর্বনিম্ন রেখার বামার সিরিজের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয়। এখন একটা জিনিস খেয়াল রাখ, খুব সহজ একটা জিনিস, যে কোনো সিরিজের ক্ষেত্রে যদি সর্বোচ্চ বলে তাহলে n2টা হবে মিনিমাম মানে কি, যদি বামার সিরিজের ক্ষেত্রে n2 মিনিমাম কত 3, প্যাশন সেই n2 মিনিমাম কত হলো 4, ব্র্যাকেট সাথে n2 মিনিমাম হলো কত 5, ফান্ড সিরিজের ক্ষেত্রে n2 মিনিমাম হলো কি 6। তাহলে আমরা এটা, আর যদি ম্যাক্সিমাম বলে, যদি সর্বনিম্ন বলে তাহলে n2টা ম্যাক্সিমাম। এই ম্যাক্সিমাম যে কোনো সিরিজের ক্ষেত্রে যদি বলে তাহলে n2 মান ইনফিনিটি ধরেই এখানে ক্যালকুলেশন করতে হবে। তাহলে আমরা এভাবে যে কোনো একটা সিরিজের সর্বোচ্চ এবং সর্বনিম্ন রেখার তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে পারি। আচ্ছা, আমরা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস আমরা বলছি ধাতব আয়ন শনাক্তকরণ করি। ধাতব আয়ন শনাক্তকরণ এটা কিন্তু আমরা দুইটা পরীক্ষা দ্বারা করি, একটা হলো শিখা পরীক্ষা আর একটা সিক্ত পরীক্ষা। এই শিখা পরীক্ষার ক্ষেত্রে শিখা পরীক্ষাটা আসলে কি, এই শিখা পরীক্ষাটা সম্পর্কে আমাদেরকে জানতে গেলে আমাদের যেটা জানা দরকার সেটা হলো যে এক টুকরা প্লাটিনাম তারকে HCl সিক্ত করে তার মধ্যে কয়েক দানা লবণ মিশিয়ে বুনসেন দ্বীপের জারণ শিখায় যদি আমরা উত্তপ্ত করি তাহলে বিভিন্ন বর্ণের শিখা উৎপন্ন করি। এই বর্ণ শিখা দ্বারা আমরা ধাতব আয়ন শনাক্ত করি। এই পরীক্ষাটার নাম হলো শিখা পরীক্ষা।
এখন আমাদের যেটা পরীক্ষায় আসে সেটা হলো যে শিক্ষা পরীক্ষায় HCl ব্যবহার করা হয় কেন, এটাই আমাদের খুব একটা কমন প্রশ্ন। সেটা হলো যে আমরা শিক্ষা পরীক্ষায় HCl ব্যবহার করি কেন, এটার কারণ হলো বিভিন্ন লবণ বিভিন্ন যৌগ হিসাবে থাকতে পারে। সেটা কি ক্লোরাইড যৌগ হিসাবে থাকতে পারে, ক্লোরাইড যৌগ হিসাবে থাকতে পারে, সালফেট যৌগ হিসাবে থাকতে পারে, তারপরে নাইট্রেট যৌগ হিসাবে থাকতে পারে, তারপরে যৌগটা কার্বনের যৌগ হিসাবে থাকতে পারে। তো যৌগগুলো যে মানে ক্লোরাইড, সালফেট, কার্বনের, নাইট্রেট যে যৌগ হিসাবে থাকুক না কেন, এই যৌগটা তাহলে যোগ HCl, ধরো আমরা কার্বনের যৌগ আছে, তাহলে এই যৌগটা HCl এর সাথে বিক্রিয়া করে কি যৌগ উৎপন্ন করবে, ক্লোরাইড যৌগে উৎপন্ন হয়। তাহলে ক্লোরাইড যৌগে পরিণত হলো, তাহলে যে কোনো যৌগ HCl এর সাথে, আমি এখানে যদি বলি যে কোনো যৌগ HCl এর সাথে বিক্রিয়া করে ক্লোরাইড যৌগ, আমার উদ্দেশ্য হলো যৌগটাকে ক্লোরাইড যৌগে পরিণত করতে হবে। এর কারণটা কি, আমরা জানি ক্লোরাইড যৌগগুলো উদ্দায়ী বলতে আমরা বুঝি যে এরা অল্প তাপে বাষ্পীভূত হয়। তাহলে যে লবণগুলো অল্প তাপে বাষ্পীভূত হলে এদের ইলেকট্রন স্থানান্তর ঘটে। তো ইলেকট্রন যখন স্থানান্তর ঘটে নিম্ন শক্তি স্তরে উচ্চ শক্তি, আবার ইলেকট্রন শক্তি বিকিরণ করে উচ্চ শক্তি নিয়ে, এই যখন শক্তি বিকিরণ করে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে ফিরে আসার সময় বিভিন্ন বর্ণ শিখা উৎপন্ন করে। এই বর্ণ শিখা দ্বারা আমরা ধাতব আয়ন শনাক্ত করি। যেমন সোডিয়ামের কথা আমরা বলতে পারি, সোডিয়াম উজ্জ্বল সোনালী হলুদ। ক্যালসিয়াম যদি হয় তাহলে ইটের মতো লাল শিখা উৎপন্ন করে। যদি পটাশিয়াম হয় তাহলে বেগুনি বর্ণের শিখা উৎপন্ন করে। তাহলে এই যে যদি পটাশিয়াম লবণ থাকে তাহলে বেগুনি বর্ণের শিখা দেখলে আমরা বুঝতে পারছি ওই আয়নটা হলো পটাশিয়াম আয়ন। আমরা যদি ইটের মতন লাল শিখা দেখতে পাই তাহলে আমরা ধরে নেব এটা হলো ক্যালসিয়াম আয়ন। আমরা যদি উজ্জ্বল সোনালী হলুদ বর্ণ দেখতে পাই তাহলে আমরা ধরে নেব কি ওইটা হলো সোডিয়াম আয়ন। এখন আমাদের এখানে শিখা পরীক্ষার উপরে যে প্রশ্নটা আছে, শিখা পরীক্ষা HCl ব্যবহার। এই শিখা পরীক্ষা HCl ব্যবহারের কারণ যে আমরা জানি লবণগুলো বিভিন্ন যৌগ হিসেবে, ক্লোরাইড যৌগ, সালফেট, নাইট্রেট, কার্বন। তাহলে যে কোনো যৌগ HCl এর সাথে বিক্রিয়া করে ক্লোরাইড যৌগ উৎপন্ন হয়। এই ক্লোরাইড যৌগগুলো হয় কি উদ্দায়ী হওয়ার কারণে এরা কি হচ্ছে, এরা অল্প তাপে বাষ্পীভূত হচ্ছে এবং বাষ্পে পরিণত হলে বাষ্প শিখায় বর্ণ ছড়ায়। এই বর্ণ দেখে আমরা কি করি, এই ধাতব আয়নগুলো শনাক্ত করি। এটা একটা শিখা পরীক্ষার। যেমন আমরা একটা কথা বলি, বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম, এই দুইটা ধাতু কিন্তু শিখা পরীক্ষায় কোনো বর্ণ দেখায় না, শিখা পরীক্ষায় কোনো বর্ণ দেখায় না। এই প্রশ্নটা আমাদের প্রায় আসে। এটার কারণ হলো বর্ণ দেখায় না। এটার কারণটা কি, এটা সৃজনশীল আমাদের প্রায় আসে, দেখায় না। কারণ হলো এদের আকার ছোট, ইলেকট্রন ঘনত্ব বেশি। ফলে হচ্ছে শিখা পরীক্ষার তাপ এদের ইলেকট্রনকে উচ্চ শক্তি স্তরে স্থানান্তরিত করতে পারে না। যার কারণে এরা যেহেতু ইলেকট্রন স্থানান্তরিত হতে করলে শিখা পরীক্ষার যে তাপ তৈরি হয়, এই তাপটা এদের ইলেকট্রন উচ্চ শক্তি স্তরে স্থানান্তর করতে না পারার কারণে এরা শিখা পরীক্ষায় কোনো বর্ণ দেখায় না। তাহলে এখন গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর মৌল সবাই কিন্তু শিখা পরীক্ষায় বর্ণ দেখায়, একমাত্র দুইটা মৌল দেখায় না, সেটা হলো বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম। এই দুইটা মৌল কিন্তু শিখা পরীক্ষায় কোনো বর্ণ দেখে না। তাহলে গ্রুপ 1 এর মৌল লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এবং ফ্রান্সিয়াম তেজস্ক্রিয় মৌল। আর বেরিলিয়াম গ্রুপ 2 এর মৌল বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম। এরা কিন্তু এই বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম এরা দুইটাই হলো 2 নম্বর গ্রুপের মৌল, বাট এই দুইটা শিখা পরীক্ষায় বর্ণ দেখায় না। আচ্ছা, সিক্ত পরীক্ষাটি কি, যেটা আমরা দ্রবণ বানায় পরীক্ষা করি, এই পরীক্ষাটার নাম হলো সিক্ত পরীক্ষা। যেটা দ্রবণ বানায় আমরা পরীক্ষা করি, এটা হলো সিক্ত পরীক্ষা। এখন আমরা সিক্ত পরীক্ষা কি আয়ন শনাক্ত করি? আচ্ছা, আমরা আয়ন সিক্ত পরীক্ষা যেমন ফেরাস আয়ন, ফেরিক আয়ন, কপার আয়ন, অ্যালুমিনিয়াম আয়ন, জিঙ্ক আয়ন, এই আয়নগুলো আমরা সবগুলোই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়েও শনাক্ত করতে পারি। তো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্বারা যদি শনাক্ত করি তাহলে দেখো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিলে ফেরাস আয়ন, তাহলে ফেরাস হাইড্রোক্সাইড, অর্থাৎ এখানে ফেরাস হাইড্রোক্সাইড ApOH2। আচ্ছা, এটা হলো ApOH2, এটা হলো হালকা সবুজ। ফেরিক হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, ফেরিক হাইড্রোক্সাইডের এটা লালচে বাদামি বা খয়েরি অধক্ষে পড়ে।
কপার হাইড্রোক্সাইডের মধ্যে দিলে তোমার হলো কপার হাইড্রোক্সাইড, এটা হলো তৈরি করে, এবং টেট্রাঅ্যামিন কপার 2 আয়ন তৈরি করে। টেট্রাঅ্যামিন কপার যদি অতিরিক্ত যদি আমরা দিই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, তাহলে টেট্রাঅ্যামিন কপার 2 এটা গাঢ় নীল বলে, এইটাকে আমরা বলি সোয়েটজার বিকারক। সোয়েটজার বিকারক এটা আমাদের ভর্তি পরীক্ষায় আসে। তাহলে সোয়েটজার বিকারক কীভাবে তৈরি করা যায়? কপার আয়নের বা কপার সালফেট দ্রবণের মধ্যে অতিরিক্ত পরিমাণে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড চালনা করলে টেট্রাঅ্যামিন কপার 2 আয়ন যেটা তৈরি, এটাকে সোয়েটজার বিকারক। অথবা যদি অল্প পরিমাণে দেয় তাহলে কপার হাইড্রোক্সাইডের অধক্ষেপ পড়বে, এটা হলো নীল বর্ণ। আর যদি টেট্রাঅ্যামিন যদি বেশি পরিমাণে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দেয় তাহলে টেট্রাঅ্যামিন কপার 2 হাইড্রো, এখানে কিন্তু দুই ধরনের। যদি আমরা অল্প একটু দেই তাহলে কপার হাইড্রোক্সাইডের নীল বর্ণের অধক্ষেপ পড়বে। যদি বেশি পরিমাণে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দেই তাহলে টেট্রাঅ্যামিন কপার 2 আয়নের গাঢ় নীল বর্ণ, যেটাকে আমরা বলি সোয়েটজার বিকারক। আচ্ছা, এখন এখানে একটা হলো যে যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দেই তাহলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের একটা হালকা জেলি পড়ে, আর যদি সোডিয়াম হাইড্রোক্সাইড তাহলে এটা গাঢ় জেলি ন্যায় অধক্ষেপ পড়বে যদি বেশি পরিমাণে এইটা সোডিয়াম হাইড্রোক্সাইড দেয়। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিলেও হবে তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে, কিন্তু অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিলে সেটা অধক্ষেপটা পাবে তোমার হালকা জেলির মতন, আর সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে তোমার এটা গাঢ় জেলি নেওয়া অধক্ষেপ। জিঙ্কের মধ্যে আপনার জিঙ্ক হাইড্রোক্সাইডের, এটা হলো জিঙ্ক হাইড্রোক্সাইডের, এটা হলো জিঙ্ক হাইড্রোক্সাইড, আর এটা হলো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের অধক্ষেপ পড়বে। তাহলে এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, আমি এইটা কেন বলি, এটা তোমাদের বইয়ে দেয়া নেই, এই জিনিসটা তোমাদের বইয়ে দেওয়া নেই, যার কারণে আমি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের এই বিক্রিয়াটা দেখালাম, বাট এমসিকিউতে বহু পদ্ধতি আসে। তাহলে ফেরাস লবণের দ্রবণে আমরা ফেরাস হাইড্রোক্সাইডে হালকা সবুজ অধক্ষেপ, ফেরিক লবণের দ্রবণে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ফেরিক হাইড্রোক্সাইডে লালচে বাদামি অধক্ষেপ, কপার লবণের দ্রবণে অ্যামোনিয়াম যদি অল্প পরিমাণে দেয় তাহলে কপার হাইড্রোক্সাইড নীল বর্ণ অধক্ষেপ পড়ে, আর যদি এটা বেশি পরিমাণে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড চালনা করি তাহলে টেট্রাঅ্যামিন কপার 2 আয়নের গাঢ় নীলবর্ণ অধ, যেটাকে আমরা সোয়েটজার বিকারক বলি। এটা আমাদের সোয়েটজার বিকারক, সোয়েটজার বিকারক বলি আমরা, এটার অধক্ষেপ পড়ে। অ্যালুমিনিয়ামের মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের অধক্ষেপ পড়বে, কিন্তু সেটা হালকা। আর যদি সোডিয়াম হাইড্রোক্সাইড দেয় তাহলে জেলির ন্যায় গাঢ় জেলির ন্যায় অধক্ষেপ পড়বে। এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দেখানো আছে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিলেও হবে, কিন্তু সেটা জেলির মতন বোঝা যাবে না, এই জন্য আমরা এখানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড না দিয়ে সোডিয়াম হাইড্রোক্সাইড দিই। আর জিঙ্কের জন্য অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড জিঙ্ক হাইড্রোক্সাইডের সাদা অধক্ষেপ পড়বে। তাহলে আমরা এই আয়নগুলো শনাক্ত করি হলো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্বারা। বাড়ির কাজ, আমরা ফেরাস ও ফেরিক আয়নের পার্থক্য নির্ণয়ের একটি পরীক্ষা লেখা। আমরা যে পরীক্ষাটা পড়ালাম এই পরীক্ষাটা লিখে তোমরা এটা ছবি তুলে কমেন্ট বক্সে পাঠিয়ে দিবে। ধন্যবাদ সবাইকে।